রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। নবায়নযোগ্য জ্বালানিতে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়। ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ। সাপ্লাইটা স্মুথ করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত জায়গায় মানুষের জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক নিলেন নাতনি জায়মা রহমান। দলীয় স্বার্থে জাতীয় নেতাদের অবদান ভুলে গেলে চলবে না, মন্তব্য প্রধানমন্ত্রীর। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। হামে প্রাণহানি 200 ছাড়ালো। শিশু সন্তান নিয়ে হাসপাতালে উদ্বিগ্ন অভিভাবক। টিকা ছাড়া জনসমাগমে না নেয়ার পরামর্শ। আইসিইউ সংকট আছে, কেবিনও পাওয়া যাচ্ছে না। যে পরিমাণে রোগী আছে কিন্তু ওই পরিমাণে নার্স বা ডাক্তার কম আছে। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, এই ধরনের কোনো বাচ্চা হওয়ার সাথে সাথে কাজ লিখতে হতে হবে। ফিলিং স্টেশনে লম্বা সিরিয়াল ঠেলতেই বেলা শেষ। মজুদের খতিয়ান নয়, বিড়ম্বনাহীন তেলের যোগান চায় সাধারণ মানুষ। রাইড শেয়ার যারা করি আসলে আমাদের এখন জীবনে একটা অভিশপ্ত জীবনে দাঁড়াইছে, না আছে কর্ম এই তেলের জন্য। রাত 3টায় আসছি, আবার যদি সন্ধ্যা 6টার পর তেল দেয় তাহলে আমরা বাসায় যাবো কখন? অলরেডি 2টা পাম্পে দাঁড়াইছি, সেখানে সিরিয়াল যখন আমার শেষের দিকে আসে সেই মুহূর্তে তেল শেষ। গণভোটের রায় বাস্তবায়নে 2 সপ্তাহের কর্মসূচি দিল 11 দলীয় ঐক্য। দলীয়করণ ঠেকাতে জুলাই সনদ কার্যকর চায় বিরোধীরা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ঘিরে পাকিস্তানের জোর তৎপরতা। 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, লেবানন, দাবি ট্রাম্পের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। বেসরকারি উদ্যোক্তাদের এই খাতে বিনিয়োগের জন্য নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা সহজীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এদিকে 7 নভেম্বর আবারও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। এপ্রিল থেকে জুন বছরের এই সময়ে বিদ্যুতের চাহিদা থাকে সর্বোচ্চ। এর মধ্যেই ইরান যুদ্ধ, জ্বালানি সহ নানা কারণে সংকটের মুখে উৎপাদন, বাধ্য হয়ে সংকোচন নীতিতে সরকার। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সিদ্ধান্ত হয় নবায়নযোগ্য জ্বালানি সোলার প্যানেল ব্যবহার করে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। বেসরকারি উদ্যোক্তারা এতে বিনিয়োগ করবেন, সহযোগিতা করবে সরকার। এক্সিস্টিং যে নীতিমালাগুলো আছে এগুলো দেখা হয়েছে, দেখে এটাকে ফাংশনাল করার জন্য, যাতে সহজে মানুষে ইনভেস্ট করে টাকাটা ব্যবসা করে তুলে নিতে পারে এবং আমাদের জ্বালানি বিশেষ করে ওই কি বলে সোলারের জেনারেলি জ্বালানি অন্তত 10,000 মেগাওয়াটে নেওয়া যায় আগামী 2030 সালের মধ্যে, মানে আর 4 বছরের ভিতর। মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সাপ্লাইটা স্মুথ করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত জায়গায় মানুষের জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ক্রাইসিস তো এলিভেট হচ্ছে না, হচ্ছে না সেটা বিকজ এটার আপনারা জানেন কেন হচ্ছে না, কারণ প্রত্যেকে এটার মধ্যে একটা ব্যবসা করার মনোবৃত্তি এসে গেছে। 7 নভেম্বরের দিনটি আবারও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটি ছিল এর আগে, এখন আবার ফেরত নিয়ে আনা হয়েছে। গত 16 বছর এটি করা হয়নি। এছাড়া 6 জুলাইকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নানা বাধা বিপত্তির পর অবশেষে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার প্রকল্পটির পরিচালক মোহাম্মদ কবির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এতে করে চলতি এপ্রিলের শেষের দিকে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে
জ্বালানি লোডিং উদ্বোধন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়, প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়, বরং ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, বাংলাদেশের স্বার্থ বিরোধী শক্তি এখনও সুযোগের অপেক্ষায় রয়েছে। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন আরও একবার। তারেক রহমান জানান, ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করেন। আমরা গণতান্ত্রিক দল, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দিয়ে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবল সফল রাজনীতিবিদই নন, একজন মুক্তিযোদ্ধাও। 1971-এ স্বামী জিয়াউর রহমান যখন রণাঙ্গনে, ঠিক তখন এই মহিষী নারী 2 শিশু সন্তান নিয়েছিলেন গৃহবন্দী। 1981 সালে স্বামীর পর রাজনীতিতে এসে বেছে নিয়েছিলেন আপসহীন অনন্ত সংগ্রামের পথ। 3বার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন সমৃদ্ধির পথে সুযোগ করেছেন নারীর পথ চলা। অবশেষে এই মহিষীকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করল বাংলাদেশ। ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রীয় আয়োজনে প্রধান অতিথি তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর হাত থেকেই দাদির পুরস্কারটি গ্রহণ করেন নাতনি জায়মা রহমান। রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই মমতাময়ী শিক্ষিকা মেহরিন চৌধুরী, যিনি বিমান দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের বাঁচাতে জীবন আত্মত্যাগ করেছেন। মেহরিন চৌধুরীর আত্মত্যাগ সারা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সব মিলিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পেয়েছেন 15 বিশিষ্ট নাগরিক ও 5 প্রতিষ্ঠান। গুণীজন ও তাদের স্বজনদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কারপ্রাপ্তদের অবিস্মরণীয় অবদান ভবিষ্যতে বিশ্বজুড়েই সমাদৃত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধে অবদান রাখা জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি, ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধাচিত্তে থাকা হীনমন্যতার পরিচয়। প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়, থাকতে হবে ঐক্যবদ্ধ এবং সতর্ক। আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বাড়তি দামে তেল কিনতে বিপুল অঙ্কের টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তা সত্ত্বেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত তেলের দাম বাড়ায়নি সরকার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখা। 1977 সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে চালু হয় রাষ্ট্রের সর্বোচ্চ ও গৌরবময় স্বাধীনতা পুরস্কার, যাতে এবার নিয়ে মোট 346 জন বিশিষ্ট ব্যক্তি ও 37টি প্রতিষ্ঠান সম্মানিত হল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল যেন থামছে না। 1 মাসে প্রাণহানি ছাড়িয়েছে 200। 24 ঘন্টায় আরও হারিয়ে গেছে আরও 8 শিশু। আক্রান্তদের স্বজনরা বলছেন, হামের এই যুদ্ধ কেবল চিকিৎসকদের নয়, এটি পুরো রাষ্ট্রের লড়াই। তাই হাম প্রতিরোধে এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অপরদিকে চিকিৎসকরা বলছেন, টিকার কোনো বিকল্প নেই, সেটি না পেলে এড়িয়ে চলতে হবে জনসমাগম। শিশুদের যন্ত্রণাকাতর আর্তনাদে ভারী হাসপাতাল প্রাঙ্গণ, কারো কোমল পেলব দেহে ক্যাথেটারের নির্দয় ছবল।
নেবুলাইজার নিয়ে কারো বেঁচে থাকার লড়াই। বেড়েই চলছে হামের সংক্রমণ, কিছুতেই কমানো যাচ্ছে না এর প্রকোপ। শিশুদের জ্বর, পেট খারাপ, গায়ে র্যাশ ওঠা এমন লক্ষণ থাকলেই আনা হচ্ছে হাসপাতালে। হাগা আর হইলে যে বমি বেশিরভাগই জ্বর, ঠান্ডা, কাশি, পেটের সমস্যা ছিল। এখন আইসি গত কালকে আসছি। ডাক্তার সাজেস্ট করছে আমাদেরকে ডায়রিয়া হাসপাতালে নিয়ে যেতে। আমরা ওইখানে নিয়ে গেছিলাম। ওইখানে গিয়ে দেখে যে র্যাশ বের হয়েছে, কালকেই বের হয়েছে র্যাশ। পরে ওনার সাথে সাথে আমাদের এখানে পাঠিয়ে। শিশুর মা বাবারা বলছেন সরকারের তরফ থেকে প্রয়োজন জোরালো পদক্ষেপ নেওয়া, নয়তো কমবে না মৃত্যুর মিছিল। সরকারে যারা আছে তাদের সন্তানের যদি কিছু হয়, তারা তো কোটি কোটি টাকা খরচ করে দেশের বাইরে ট্রিটমেন্টে তাদের সুব্যবস্থা আছে, কিন্তু আমাদের কিন্তু এখানে ছাড়া উপায় নাই। গণভোট এগুলো আমাদের তো অবশ্যই প্রয়োজন আছে, এগুলো বাস্তবায়ন করা। কিন্তু আমরা শুধু কিছু কথা শুনতেছি সংসদে আমাদের বাচ্চাগুলোকে নিয়ে। আইসিইউর সংকট আছে, কেবিনও পাওয়া যাচ্ছে না। আর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যদি এটা বেসরকারিভাবে চিকিৎসাটার উদ্যোগ নেওয়া হতো তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। আমি ঠিক আমাদের দেশে আয় নাই, আমাদের দেশ যায় না, না না যায় না। এই জায়গায় যে পরিমাণে রুগী আছে, কিন্তু ওই পরিমাণে নার্স বা ডাক্তার কম আছে। চিকিৎসকরা বলছেন টিকা না নেয়া, আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা এবং সচেতনতা ঘাটতির কারণেই বাড়ছে সংক্রমণ। টিকা দেওয়া পর্যন্ত যেটা করতে হবে বাচ্চাদের, এখন যেহেতু খুবই ইনফেকশিয়াস এবং র্যাশ আসার আগের 4 দিন কিন্তু হাম ছড়ায়, এটা হচ্ছে ডেঞ্জারাস। একটা বাচ্চার হাম উঠে গেছে, বুঝেই গেল এটা হাম, ওকে আলাদা করে রাখলাম, বাসায় পাঠালাম। কিন্তু জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, এই ধরনের কোনো বাচ্চা হওয়ার সাথে সাথে ওকে আইসোলেট করে ফেলতে হবে। বাচ্চাদেরকে এখন বাসায় রাখবেন, একদম সোজা কথা। জনসমাগমপূর্ণ জায়গায় যাবেন না, এমনকি দরকার দাদার বাড়ি, নানার বাড়ি, ঘোরাঘুরি যতগুলি আছে সব বন্ধ। এদিকে রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে চলছে হামের টিকাদান কর্মসূচি। সকাল থেকে ভিড় লেগেই থাকে সেসব কেন্দ্রে। বাচ্চার বয়স 11 মাস, টিকা দিতে আসছি, দিতে পারছি ঠিকঠাক। সকালের দিকে আমাদের ভিড়টা খুব বেশি থাকে। চিকিৎসকরা জানিয়েছেন সাধারণত হামের টিকা নেয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শিশুদের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কারো অপেক্ষা 12 ঘন্টার, কেউ ঠায় দাঁড়িয়ে 24 ঘন্টার উপর, তবুও পাচ্ছেন না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। সময়ের সাথে ক্রমান্বয়ে বাড়ছে এই সংকট। পাম্প মালিকরা বলছেন চাহিদার অস্বাভাবিক বৃদ্ধি আর ডিপো থেকে মূল চাহিদার 1/3 সরবরাহেই বাঁধছে জট। দীর্ঘ এই যানবাহনের লাইনের শুরু আছে, কিন্তু শেষ খুঁজে পাওয়া মুশকিল। জ্বালানি তেলের জন্য মধ্যরাত থেকে দুপুর অবধি দুঃসহ এই অপেক্ষা। এই যেমন মিরপুরের শাহ আলম। কল্যাণপুরের এই পাম্পে বুধবার দুপুর 12টায় সিরিয়াল দেন তিনি। সন্ধ্যা নাগাদ পৌঁছান নজেলের সামনে, ততক্ষণে শেষ মজুদ তেল। তারপর থেকে 24 ঘন্টারও বেশি সময় ধরে তিনি অপেক্ষায়। নজলটা আমার গাড়িতে লাগাবে, তো সেই পর্যায়ে তেলটা শেষ হয়ে যায়। তখন গাড়ি তো আর আমি নিয়ে যেতে পারবো না, গাড়ি তো একবারে আমার তেল নাই, দেখে আমি গাড়িটা বন্ধ। এদিকে আসাদ গেটের পাম্পে সকাল 11টাতেই শেষ জ্বালানি তেল। গত রাত থেকে লাইনে দাঁড়িয়ে 12 ঘন্টা পরও তেল পাননি গ্রাহকরা। তেল নিতে আবারও অপেক্ষা সন্ধ্যা 6টা পর্যন্ত। অলরেডি 2টা পাম্পে দাঁড়াইছি, সেখানে সিরিয়াল যখন আমার শেষের দিকে আসে সেই মুহূর্তে তেল শেষ। তো বিশেষ ছুটি নিয়ে এসেছি যে তেল লাগবে, তেল ভরতেছি। ভিআইপি মুভমেন্ট করে মিনিমাম 40টা বাইক রং সাইড দিয়ে এসে ঢুকে, আর আমরা বসে থাকি 5 ঘন্টা। রাত 3টায় আসছি, আবার যদি সন্ধ্যা 6টার পর তেল দেয় তাহলে আমরা বাসায় যাব কখন? এই কর্মজীবন তো আমরা রাইড শেয়ার যারা করি তাদের সাথে আমাদের এখন জীবন একটা অভিশপ্ত জীবনে দাঁড়াইছে, না আছে কর্ম এই তেলের জন্য। তেল নিয়ে সংকট আর ভোগান্তির দৃশ্য এখন নিত্যকার। এর মাঝে ভিআইপি লাইন নামে পৃথকভাবে জ্বালানি সরবরাহের অভিযোগও তুলছেন সাধারণ গ্রাহকরা। এ পরিস্থিতিতে শারীরিক কষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। এতে অতিষ্ঠ গ্রাহকরা চান স্পষ্ট ব্যাখ্যা, চান প্রতিকার। ফজরের নামাজ পড়লাম, মসজিদে একটু রেস্ট নিলাম, তারপরেও মনে করেন শরীর আর চলতেছে না, জানি না এই অবস্থা কবে শেষ হবে। ডবল লাইন দিচ্ছে, এই ডবল লাইন যদি দেয় তো তাহলে তো আর এদিকের গাড়ি পাবে না। যদি আমরা সিরিয়াল ধরি তাহলে অফিস করব কখন? সরকার বারবারই বলছে জ্বালানি তেলের সংকট নেই অন্তত 2 মাস, অথচ পাম্পগুলোর চিত্র একেবারেই ভিন্ন। পাম্প সংশ্লিষ্টরা বলছেন অস্বাভাবিক হারে বেড়েছে প্যানিক বাইং, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ অপর্যাপ্ত। এই উভয় সংকটে এখন পাম্প চালানোই দুষ্কর। চাহিদার তুলনায় আমাদের সরবরাহটা খুবই কম, তো যার কারণে হচ্ছে যে প্রতিদিনই মানুষের সাথে একটা ঝগড়াঝাঁটি কাঁচা লেগেই থাকে। তো এই মুহূর্তে আসলে এই ব্যবসাটা করাও এখন জটিল হয়ে দাঁড়িয়েছে আমাদের পক্ষে। ডেলি আমাদের মনে করেন
30-35 হাজার লিটার তেল লাগে। তো সেখানে যদি আমি 13,500 বা 18,000 পাই, তাহলে বাদবাকি দেওয়া মানে সময়টা তো আপনার পাম্প বন্ধই থাকে। শিগগিরই ফুয়েল পাস কার্যকরের দাবি তুলেছেন গ্রাহকরা। পাশাপাশি পাম্পে বাড়াতে হবে তেলের সরবরাহ। তাদের প্রত্যাশা, এতে কিছুটা হলেও কমবে সংকট। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকট, হামে শিশু মৃত্যুসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণভোটের রায় বাস্তবায়নে বৈঠক শেষে দেশব্যাপী 2 সপ্তাহের আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। হুঁশিয়ারি, পতিত সরকারের মতো আন্দোলনে বাধা দিলে তাদের মতোই হবে পরিণতি। একই সাথে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলীয়করণ ঠেকাতে জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন প্রয়োজন। গণভোটের রায় বাস্তবায়নে করণীয় সহ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক। উপস্থিত ছিলেন জামাত আমির সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে চলমান তেল সংকট, হাম সংক্রমণ পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান নিয়ে সমালোচনা করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, প্রশাসনে দলীয়করণ এবং স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এই অনিয়ম থেকে দেশবাসী মুক্তি পাবে না। জনদুর্ভোগ দূর করা এবং দলীয়করণের মধ্য দিয়ে দেশকে যে আবার সেই যে কালো যুগ থেকে জাতি রক্ত দিয়ে ফিরালো, প্রশাসনের মধ্যে যে দলীয় মানে নির্লজ্জভাবে যে দলীয়করণ চলছে, 1-1.5 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে, যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু করেছে। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ। হুঁশিয়ারি দেন, পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও হবে তাদের মতোই। নিয়মতান্ত্রিক গঠনমূলক দেশের জন্য আন্দোলন বিরোধী দল তো করবে, কিন্তু সরকারি দল এটাকে মোকাবেলা করার যে ভাষা, আমরা ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সেই ভাষার প্রতিধ্বনি বা প্রতিচ্ছবি বা সেই সুর বা সেই কণ্ঠ তাদের কাছ থেকে কিন্তু শুনতে পাচ্ছি। এখানে কোনো ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী নিপীড়ন যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার পরিণতি আগেও যা হয়েছে তাই হবে। এদিন গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয় 11 দলীয় ঐক্য। আগামী 18 এপ্রিল থেকে কর্মসূচি শুরু হয়ে 2 মে পর্যন্ত চলবে। 18 এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে 4,68,220টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে তথ্য দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি তিন মেয়াদী কর্মপরিকল্পনায় সরকার শূন্য পদ পূরণ করবে বলেও জানান। এদিকে সংসদে অধস্তন আদালতে প্রায় ৪.৫ লাখ মামলা বিচারাধীন থাকার তথ্য জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। এছাড়া প্রত্যেক উপজেলা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিনের কার্যসূচিভুক্ত ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের মুলতবি সভা শুরু হয় বৃহস্পতিবার সকাল 10:30টায়। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন। কার্যসূচি অনুযায়ী শুরুতে সরকার দলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম প্রশ্নোত্তর টেবিলে সরকারি চাকরিতে বর্তমান শূন্য পদ সংখ্যা ও নিয়োগের বিষয়টি উত্থাপন করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে 4,68,220টি পদ শূন্য ছিল। এসব শূন্য পদ পূরণে 6 মাস, 1 বছর ও 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। একই দিনে সংসদে পানি সম্পদ মন্ত্রীও একাধিক প্রশ্নের জবাব দেন। জানান, পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে, ব্যয় ধরা হয়েছে 34,497 কোটি 25 লাখ টাকা। পদক্ষেপ গ্রহণ করছি যার ভিত্তিতে হয়তোবা অদূর ভবিষ্যতে আমাদের এই নির্মাণাধীন কাজ আমরা উদ্যোগ নিতে পারবো। দেশের নিম্ন আদালতগুলোতে 40,41,924টি মামলা বিচারাধীন থাকার তথ্য জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এছাড়া মামলার জট কমাতে 871টি আদালত ও 232টি বিচারকের পদ সৃজন করা হয়েছে বলেও সংসদকে জানান আইনমন্ত্রী। প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়। ঢাকা বার হলো, বলা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর বার।
এছাড়াও টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আসায় সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান চিফ হুইপ। তিনি এই জাতিকে সম্মানিত করেছেন, আমি তার জন্য আমার তরফ থেকে সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অধিবেশন শেষে তিনি জানান সরকার কর্মমুখী শিক্ষার পরিকল্পনা হাতে নিয়েছে। সমগ্র বাংলাদেশের সমগ্র উপজেলায় কারিগরি প্রতিষ্ঠান তৈরি করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী চান বাংলাদেশে একটা হোক যে আমাদের কর্মমুখী উৎপাদনের কর্মমুখী শিক্ষার একটা হাব। রবিবার দুপুর ৩টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শব্দযন্ত্রে তারের দুর্বল সংযোগ ও সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর কারণেই সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট দেখা দিয়েছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দুদকে জিজ্ঞাসাবাদে উঠে আসে শুধু এই প্রতিষ্ঠানটিই নয়, প্রথম দফায় কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠানেরও অভিজ্ঞতার ঘাটতি ছিল। দুদক বলছে সাউন্ড সিস্টেম দুর্নীতির সাথে জড়িত সব পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন সাউন্ড সিস্টেম বিভ্রাট দেখা দেয়। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এরপর তদন্ত নামে দুদক। এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর। নথিপত্র চেয়ে চিঠি দেওয়া হয় গণপূর্ত অধিদপ্তরে। তলব করা হয় সাউন্ড সিস্টেমে সংস্কার কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইওকে। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। মূল প্রবলেমটাই ছিল তারে 5 তারিখের পরে আর চেঞ্জ করা হয় নাই। আগের তারিখ থেকে গেছিল কানেক্টরগুলা যদি একটু ক্লিপ ভাঙা থাকে কি থাকে, এটা একটু লুজ থাকে। আপনি দেখছেন যখন সংসদ শুরু হলো অনেক টেবিল চাপড়ানো হয়েছে না, ওই যখন টেবিল চাপড়াইছে তখন ওই কানেক্টর লুজ হয়ে গেছে। এই লুজ হওয়ার থেকেই এই প্রবলেমটা হয়েছে। জাহিদুরের দাবি সংস্কার কাজের প্রথম অংশে তার প্রতিষ্ঠান যুক্ত ছিল না। সে সময় কাজ করা আমানত এন্টারপ্রাইজের অনভিজ্ঞতাই সমস্যার জন্য দায়ী। দুদক বলছে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বক্তব্য নেওয়ার জন্য ডেকেছিলেন, উনি বক্তব্য দিয়ে গেছেন। তার অনুসন্ধান চলাকালীন সময় যদি প্রয়োজন মনে করেন যে আর অন্য কাউকে ডাকা প্রয়োজন, অবশ্যই তার সেই স্বাধীনতা আছে, উনি ডাকবেন। এই অনুসন্ধানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ। সাউন্ড সিস্টেম রিপেয়ার করতে গিয়ে দুর্নীতির আশ্রয় হয়েছে বলেই আমাদের বিশ্বাস হয়েছে। এই সাউন্ড সিস্টেমের দুর্নীতি দমন কমিশন যদি কাজ করে থাকে আমি তাদের সাধুবাদ জানাই। আর একই সাথে আমরা সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করছি, যাতে সাউন্ড সিস্টেমটা বাজেট সেশনেই আমরা ইমপ্রুভ করতে পারি তার চেষ্টা করছি। 2018 সালে আওয়ামী লীগ সরকার সংসদে 1 দফা সাউন্ড সিস্টেম সংযুক্ত করে। পরবর্তীতে এর সংস্কার কাজ করা হয় অন্তর্বর্তী সরকারের আমলে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের রাজস্ব আদায় উদ্বেগজনক। গত 3 বছরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সন্ধ্যায় ওয়াশিংটনে রিজিওনাল আউটলুক প্রতিবেদন প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন জানান, আর্থিক খাতে সংস্কার চালিয়ে যাওয়া জরুরি। রাজনৈতিক সরকারের সেই সুযোগ আরও বেশি, তবে নতুন অর্থায়ন আলোচনা এখনও চলছে। আইএমএফের বসন্তকালীন সভা এবার উদ্বেগে ঠাসা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের কারণে জিডিপির প্রবৃদ্ধি কমানো হয়েছে প্রায় সব দেশের। বলা হচ্ছে সংকট দীর্ঘ হলে ঋণে ডুবে যেতে পারে অর্থনৈতিক পরাশক্তিরাও, ধাক্কা খাবে বিশ্ব বাণিজ্য। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটনে রিজিওনাল আউটলুক প্রকাশকালে মিলল না সুখবর। আইএমএফ জানায় এই অঞ্চল এনার্জি শক মোকাবেলার দ্বারপ্রান্তে। সংকট দীর্ঘ হলে এশিয়ার প্রবৃদ্ধি কমতে পারে 1% পর্যন্ত। বিপদ সবচেয়ে বেশি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য। তুলনামূলক ভালো অবস্থানে থাকবে ভারত, চীন ও জাপান। Given the region's high fossil fuel intensity, এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভরতা তুলনামূলক বেশি। এমনকি যুদ্ধ আক্রান্ত অঞ্চল থেকে এখানে আসে অনেক নিত্যপণ্য। এর ফলে মূল্যস্ফীতি নিঃসন্দেহে বাড়বে। পাশাপাশি শুধু নীতি দিয়ে বাণিজ্য সহজ করা যাবে না। narrowing policy space. বাংলাদেশ প্রসঙ্গে আইএমএফ জানায় রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত গতি আসছে না। বাংলাদেশের রাজস্ব আয় বেশ উদ্বেগজনক। আদায়ের হিসেবে এটি বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর একটি। তাই চলমান সংকট মোকাবেলায় দেশটির প্রস্তুতি যথেষ্ট না। তাই বিদ্যমান সব কৌশল বাংলাদেশকে কাজে লাগাতে হবে যেন প্রবৃদ্ধি কমে না যায়।
এ সময় নতুন সরকারের সাথে আইএমএফ প্রতিনিধি দলের আলোচনার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। I did go to Bangladesh. কিছুদিন আগেই বাংলাদেশ সফরে আমাদের সাথে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কথা হয়েছে। তারা অর্থনীতি নিয়ে আমাদের পর্যবেক্ষণ জেনেছেন। যেহেতু রাজনৈতিক দল দীর্ঘ সময় পর দায়িত্বে এসেছে, আমার মনে হয় সংস্কারের সুযোগ তাদেরই সবচেয়ে বেশি। তবে নতুন ঋণ নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা এখনো চলছে। And so they heard us. বাংলাদেশের জন্য আইএমএফ এর ঋণের পরের কিস্তি ছাড় হতে পারে আসছে জুনে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কাল মধ্যরাতে শুরু হচ্ছে পবিত্র কাবার উদ্দেশ্যে মুসল্লিদের হজ যাত্রা। রাত 12:30টায় ঢাকা থেকে 419 জন যাত্রী রওনা করবেন সৌদি আরবের পথে। আর এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সবশেষ প্রস্তুতি। আল্লাহর পবিত্র ঘরে হাজির হবেন তার বান্দারা। কাবার পথ ধরতে বৃহস্পতিবার সকাল থেকে হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন মুসল্লিরা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে তাই শেষ মুহূর্তের ব্যস্ততা। যাত্রীরা প্রস্তুত হচ্ছেন তাদের জীবনের গুরুত্বপূর্ণ এই ধর্মীয় সফরের জন্য। এমন এক সময় এই যাত্রা যখন মধ্যপ্রাচ্যের আকাশে ফুরুচ্ছে না বারুদের গন্ধ। তারপরেও আল্লাহর সন্তুষ্টি অর্জনে একাট্টা সবাই। কোনো আতঙ্ক নাই, ইনশাআল্লাহ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা রেখেছে। যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তারা সেই ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। যুদ্ধ বিগ্রহ ওখানে না হয় এটা আশা করতেছি, এর জন্য আল্লাহর কাছে দোয়া। এখানে হানাহানি গন্ডগোল এটা যেন না হয়, ওটার জন্য তো আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাবো। হজযাত্রা নিরাপদ করতে কাজ করছেন ধর্ম ও পররাষ্ট্র মন্ত্রণালয়। আশকোনা ক্যাম্পে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেলেনি অব্যবস্থাপনার কোনো অভিযোগ। সবগুলো ভালো আছে, সুন্দর পরিবেশ, সব ভালো আছে। আল্লাহর রহমতে সব ঠিক আছে, আল্লাহ শুকরিয়া। এখন আগামীকাল রাত 12:30টায় আমার ফ্লাইট, বাংলাদেশ বিমান ফার্স্ট ফ্লাইটে। আল্লাহর রহমতে আল্লাহ যদি কবুল করে আমরা ফার্স্ট ফ্লাইটে যাবো আর। এবারও হজযাত্রীর কোটা পূরণ হয়নি বাংলাদেশে। সব মিলিয়ে এবার ৭৮,৫০০ মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন, যার প্রায় ৩০,০০০ জনই নারী। হজের খরচটি হঠাৎ করেই বেড়েছিল, বিগত সরকারের সময় অনেক বেশি। সে কারণে অনেক ধর্মপ্রাণ মুসলমান হজ বিমুখ হয়। আমরা গত 2 বছরে বিমান ভাড়াটা অনেক কমিয়েছি। এই বছর আমাদের বর্তমান যে গণতান্ত্রিক সরকার, সেই সরকারের কমিটমেন্ট হজ যাত্রীদের খরচ আরও কমানো। আমরা আশা করি আগামী দিনে বিমান ভাড়া আরও কমবে, সার্বিকভাবে হজের খরচ আরও কমবে। এবছর প্রত্যেক হজযাত্রীর জন্য নুসুক কার্ড বাধ্যতামূলক, যার মাধ্যমে সৌদি আরবে সব সেবা পাবেন হজযাত্রীরা। নন ব্যালটি হাজিরা ঢাকায় এই কার্ড পাচ্ছেন, ব্যালটিরা পাবেন মক্কা পৌঁছে। মিনা, আরাফা এবং মুজদালিফা এই এরিয়াটাকে মাসায়ের এরিয়া বলা হয়। সেই এরিয়াতে কিন্তু এই নুসুক কার্ড ব্যতীত যাওয়া যায় না। এবং হজ মৌসুমে সৌদি সরকার খুব কড়াকড়ি আরোপ করেন যে নুসুক কার্ড ছাড়া ইনফ্যাক্ট আপনি আপনার হোটেল থেকে বেরও হতে পারবেন না। হজযাত্রীর সাথে কোনো এজেন্সি প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সংশ্লিষ্টদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। দেশের 4 জেলায় বজ্রাঘাতে 6 জন মারা গেছেন, আহত 2 জন। দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গী বাড়ির আড়িয়াল ও দিঘির পাড় ইউনিয়নে মারা যায় 2 জন। পুলিশ জানায় আড়িয়াল ইউনিয়নের ফজু শাহ শোলাকান্দা বিলে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন রিজান ঢালি। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দিঘির পাড় ইউনিয়নের হাইয়ারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন আরাফাত খাঁ। এ সময় বজ্রাঘাতে মৃত্যু হয় তার। চুয়াডাঙ্গায় আলাদা 2টি স্থানে বজ্রাঘাতে এক স্কুল ছাত্রসহ 2 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায় দুপুরে বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করছিলেন রাসেল হোসেন। হঠাৎ বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। জেলার দর্শনায় ফসলের মাঠে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল স্কুল শিক্ষার্থী আজিমুদ্দিন। বজ্রাঘাতেই পথেই মৃত্যু হয় তার। ঝিনাইদহের মহেশপুর ও মেহেরপুরের গাংনীতে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে আরও 2 জনের। কুমিল্লার হোমনায় সড়ক থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলা করেছেন। মামলার অভিযোগ, বুধবার রাতে ওই নারী ও তার স্বামী অটোরিকশায় হোমনা পৌর এলাকা থেকে তিতাসে যাচ্ছিলেন। কৃষি কলেজ এলাকায় পৌঁছালে স্থানীয় আশিকুর রহমান সহ কয়েকজন তাদের গতিরোধ করে। পরে তাদের একটি নির্জন এলাকায় নিয়ে যায় অভিযুক্তরা। ভিকটিমের লিখিত অভিযোগে বলা হয়েছে, এ সময় স্বামীকে আটক রেখে তাকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় একজনের নাম উল্লেখ ও অজ্ঞাতদের আসামি করে ওই রাতেই মামলা করেন ভুক্তভোগী নারী। পুলিশ বলছে, ঘটনার পর থেকেই পলাতক আসামিরা ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজারে দিঘিতে
কুমিরের মুখে পড়া কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল। এছাড়া কুকুরটিকে ইচ্ছে করে কুমিরের মুখে দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে। বিকেল 3 সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী জানান, ওই কুকুর যাদের কামড়েছে তারাও জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তাদের দ্রুত ভ্যাকসিন নেয়ার পরামর্শ তার। এর আগে গত 8 এপ্রিল মাজারের প্রধান ঘাট থেকে একটি কুকুরকে শিকার করে নিয়ে যায় কুমির। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়। কুকুরের মৃত্যুর কারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতা জানতে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার দাবি, সার্বক্ষণিক মার্কিন নজরদারির আওতায় রয়েছে ইরানের নেতৃত্ব ও IRGC। এছাড়া তেহরানের উপর অর্থনৈতিক চাপ তৈরিতে নতুন অভিযান শুরুর হুমকিও দেন তিনি। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেগসেথ আরও দাবি করেন, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের কাছে। বলেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখবে মার্কিন বাহিনী। হেগসেথ জানিয়েছেন, যুদ্ধবিরতি চলাকালীন তেহরানকে কোনো অস্ত্র সহায়তা করবে না চীন। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য, গত 72 ঘন্টায় 14টি নৌযান যুক্তরাষ্ট্রের বাধায় ফিরে গেছে। Iran can choose a prosperous future, a golden bridge. ইরান চাইলে সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারে, আমরাও সেটাই চাই। তবে ভুল সিদ্ধান্ত নিলে অবরোধের পাশাপাশি তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমা হামলা হবে। একই সঙ্গে অর্থমন্ত্রী স্কট বেসেন্টের নেতৃত্বে শুরু হচ্ছে অপারেশন ইকোনমিক ফিউরি, যা তাদের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। ইরানকে আবারও সঠিক সিদ্ধান্ত নেবার আহ্বান জানাচ্ছি। 10 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে লেবানন ও ইসরায়েল, দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এই কথা জানান তিনি। এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে স্থানীয় সময় আজ রাত 12টা থেকে। ট্রাম্প বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন কলে ফলপ্রসূ আলোচনা হয়েছে তার। এরপরই নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হন তারা। শান্তি আলোচনার জন্য আউন ও নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে গত মঙ্গলবার 34 বছরে প্রথমবারের মতো সরাসরি বৈঠক হয় লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।